এই কটা রচনা তোমরা ভালো করে দেখে যাও, নিশ্চিত 100% তোমরা এর মধ্যে থেকে কমন পাবেই। 2025 বাংলা নিয়ে তোমরা যারা দুশ্চিন্তায় রয়েছো তাদের আজকে দুশ্চিন্তার অবসান হবে, কারণ বাংলার আমার জানা মতে সেরার সেরা শিক্ষক আমাদের সঙ্গে রয়েছে শ্রী মানবেন্দ্র স্যার। তোমরা অনেকেই স্যারকে আগেও দেখেছো তোমাদেরই প্রিয় চ্যানেলে। স্যার আজকে বাংলা মাধ্যমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবে, পুরোটাই স্যারের উপরে দায়িত্ব থাকবে। এর আগে তোমরা স্যারের ভিডিও দেখেছো যে বাংলায় কোন কোন বিষয়গুলো পরীক্ষার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা এখনো দেখোনি, ওপরে আই বাটনটা ক্লিক করো, তাহলে তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। স্যার মাধ্যমিক স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্পূর্ণটাই আপনার দায়িত্ব, ওদেরকে পরপর প্রশ্নগুলো বলে দিন। ওয়েলকাম স্যার, আপনাকে আবারও ধন্যবাদ। 2025 একদম সামনে, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। সবাইকে চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো বাংলার জন্য। দেখো, তোমাদের গল্প রয়েছে পাঠ্য 5টি: জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ। আমি এর মধ্যে পার্টিকুলার কয়েকটা গল্প থেকে তোমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন বলে দিচ্ছি, যেটা আসার ভীষণভাবে সম্ভাবনা রয়েছে। প্রথমেই অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই দুটো একটু ভালো করে তোমাদের পড়তে বলবো। 5 নম্বরের কোশ্চেন এই দুটো থেকে আসার প্রবল সম্ভাবনা আছে। যেমন ধরো, অদল বদল গল্প থেকে একটা প্রশ্ন আমি তোমাদের বলছি যে এই অদল বদল গল্পে যে অসাম্প্রদায়িকতা এবং বন্ধুত্ব প্রীতির নিদর্শন পাওয়া যায় তার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নদীর বিদ্রোহ গল্প থেকে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি, নদী কেন বিদ্রোহ করেছিল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কিংবা নদের চাঁদের চরিত্র আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো ভালো করে একটু দেখে যাবে। আর জ্ঞানচক্ষু, বহুরূপী, এইগুলো থেকে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তোমরা তবে প্রত্যেকটা গল্প কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ শর্ট কোশ্চেন এমসিকিউ এবং এসএকিউ কিন্তু প্রত্যেকটা থেকেই থাকবে। তাই কোনোটা বাদ দিয়ে তোমরা পড়ার চেষ্টা করো না, খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটা অন্তত পড়ো যে কটা দিন বাকি আছে। এবারে আমি কবিতায় চলে যাচ্ছি। কবিতা তোমাদের অনেকগুলো রয়েছে, 7টা কবিতা আছে। তার মধ্যে আমি নির্দিষ্ট করে মাত্র কয়েকটা কবিতার কথা বলছি। আশা করব সেই কবিতার প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে একটু পড়ো, তাহলে তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। যেমন আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে কবিতা থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। যেমন ধরো, আফ্রিকা কবিতা থেকে গতবার একটা প্রশ্ন আসেনি, অভিষেক কবিতা থেকেও একটা প্রশ্ন আসেনি। তো এবার অত্যন্ত বেশি সম্ভাবনা আছে এই দুটো প্রশ্ন, এই দুটো থেকে প্রশ্ন আসার। অভিষেক থেকে যেমন ইন্দ্রজিতের চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ইন্দ্রজিতের রণসজ্জার পরিচয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। আফ্রিকা কবিতা থেকেও তোমরা যে কটা বড় প্রশ্ন হতে পারে, যেমন ধরো আফ্রিকা কবিতাকে যুদ্ধবিরোধী কবিতা বলা যায় কিনা। তারপরে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন আফ্রিকার উপরে, এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের স্যাররা নিশ্চয়ই করিয়েছেন বড় প্রশ্ন, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও। অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটাও কিন্তু 5 নম্বরের জন্য এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট কবিতা কিন্তু খুব ভালো কবিতা। এছাড়া রয়েছে অসুখী একজন, তারপরে প্রলয় উল্লাস, এইগুলো থেকে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তবে আবারও বলছি, প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়বে, কারণ এমসিকিউ এবং এসএকিউ কিন্তু সবগুলো থেকেই থাকবে। গতবার ওখান থেকে এসেছে বলে এবার এখান থেকে আসবে না, ছোট কোশ্চেনের বেলায় কিন্তু এটা খাটে না। কাজেই সেইগুলোর জন্য টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা অবশ্যই পড়বে। এইবারে তোমাদের প্রবন্ধ রয়েছে দুটো, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, আর একটা হলো বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটো থেকেই প্রশ্ন থাকবে। তোমরা জানো এখান থেকে 3 নম্বরের কোনো প্রশ্ন আসে না, 5 নম্বরের প্রশ্ন থাকে। তো হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমি 2-1টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো। যে একটা হচ্ছে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছেন, তার জন্ম বৃত্তান্ত লেখো। আর একটা হচ্ছে যে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, অর্থাৎ বিভিন্ন পেনের বা কলমের যে বিবর্তন ঘটেছে এবং সেই বিবর্তনের ধারাপথে আজকে সেই কলম বিলুপ্ত হওয়ার পথে, এই যে কলমের ধারাবাহিকতা এবং বর্তমান পরিস্থিতি, এই নিয়ে যে কোশ্চেনটা হয়
এটা কিন্তু আসার মতো প্রশ্ন। বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু খুব মন দিয়ে তোমরা পড়ে যেও। আর একটা কোশ্চেন আমি বলবো যে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, এরকম একটা প্রশ্ন তোমাদের আছে। এটাও কিন্তু অত্যন্ত ভালো প্রশ্ন, আসার মতো প্রশ্ন। কাজেই এগুলো একটু ভালো করে দেখে নিও। সিরাজউদ্দৌলা একটা নাটক রয়েছে, 4 নম্বরের প্রশ্ন থাকে এখান থেকে, কোনো শর্ট কোশ্চেন থাকে না। সিরাজউদ্দৌলা থেকে গতবার চরিত্রকেন্দ্রিক কোনো প্রশ্ন দেয়নি, তাই এবছর সিরাজউদ্দৌলার চরিত্র আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর একটা সেই সঙ্গে বলবো যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কিংবা এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, একই উত্তর কিন্তু দুটোর। এই দুর্দিন বা এই দুর্যোগের পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা হচ্ছে ভদ্রতার অযোগ্য তোমরা, সিরাজউদ্দৌলা বলেছিলেন এই কথাটি সেই ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে। এই যে প্রশ্নটা, ভদ্রতার অযোগ্য কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এরপরে আমি বলবো সহায়ক পাঠ তোমাদের কোনি থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই প্রথম অধ্যায় থেকে যে কটা প্রশ্ন তোমরা তৈরি করেছো, যেমন ধরো গঙ্গার ঘাটের বর্ণনা, বারুণী উৎসবের বর্ণনা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমরা মন দিয়ে দেখে যেও, পড়ে যেও এটা। আচ্ছা, এরপরে আর দুই একটা বলবো, যেমন কিভাবে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, অথবা বাংলার সাঁতার দলে জায়গা পেতে প্রণবেন্দুর ভূমিকা কি ছিল, এই যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্ষিতীশের চরিত্র, ক্ষিতীশ সিংহ এবং কোনি এই দুজনেরই চরিত্র দেখে যাও, গতবার চরিত্র একটাও দেয়নি। আচ্ছা, আর একটা হচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে যে অভিযোগ ক্লাবের পক্ষ থেকে এবং খেলোয়াড়দের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগগুলো কি কি, আর তার পরিপ্রেক্ষিতে ক্ষিতীশ সিংহ কি জবাব দিয়েছিলেন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই কটা করে গেলে আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবারে নির্মিতি অধ্যায়ে যাব। প্রবন্ধ তোমাদের অনেকেরই আতঙ্ক রয়েছে প্রবন্ধ রচনা নিয়ে, যে কোনগুলো পড়বো, নাকের ডগায় পরীক্ষা এখন কি হবে। আমি মাত্র কয়েকটা রচনা তোমাদের বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু যদি দেখতে পারো, নিশ্চয়ই তোমরা তৈরি করেছো এতদিনে, আর একটু ভালো করে রিভিশন করলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। যেমন প্রথমেই বলবো বাংলার উৎসব, তারপরে আছে বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ রক্ষায় বনসৃজনের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার। এই কটা রচনা তোমরা ভালো করে দেখে যাও, নিশ্চিত 100% তোমরা এর মধ্যে থেকে কমন পাবেই। আর এরপরে রয়েছে আমাদের নির্মিতিতে সংলাপ অথবা প্রতিবেদন। এইবার অনেকের একটু সংশয় আছে, আমরা কোনটা অ্যাটেন্ড করব, সংলাপ লিখবো নাকি প্রতিবেদন লিখবো, কোনটায় আমরা ভালো নম্বর পাবো। দেখো, এখানে তুমি যেটাতে বেশি কনফিডেন্স তোমার, তুমি সেটাই লেখো, দুটোতেই ভালো নম্বর আসে। অনেক ছেলে মেয়েই দেখি সংলাপের দিকে তাদের ঝোঁক বেশি, সংলাপ লেখার চেষ্টা করে। যদি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে নিশ্চয়ই সংলাপ লিখবে, কোনো সমস্যা নেই। প্রতিবেদন লেখার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তোমাদের স্যাররা নিশ্চয়ই দেখিয়েছেন, সেই অনুসরণ করে বিষয় অনুসারে তুমি যদি লিখতে পারো নিশ্চয়ই ভালো হবে। তো এই সংলাপ এবং প্রতিবেদনের ক্ষেত্রে আমি বলবো কয়েকটা, যেমন ধরো দ্রব্যমূল্য বৃদ্ধি, এই নিয়ে সংলাপ এবং প্রতিবেদন দুটোই ইম্পর্টেন্ট, যে কোনোটা কিন্তু আসতে পারে, প্রতিবেদনও আসতে পারে, এটা সংলাপের ক্ষেত্রেও আসতে পারে। তারপরে প্লাস্টিক দূষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, প্রতিবেদনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, প্রতিবেদনও এটা আসতে পারে। বৃক্ষরোপণ নিয়ে কিন্তু সংলাপ আসতে পারে। তারপরে রক্তদান শিবিরের উপযোগিতা নিয়ে সংলাপ আসতে পারে, প্রতিবেদনের ক্ষেত্রে এগুলো আসতে পারে, দুটোই আসতে পারে, একই বিষয় নিয়ে সংলাপেও হয় প্রতিবেদনও হয়। এইগুলো তোমরা একটু দেখে যেও। তবে একটা কথা বলবো, সংলাপ বা প্রতিবেদন যখন লিখবে, একটা জিনিস তোমরা সংলাপের ক্ষেত্রে মনে রাখবে, যে সংলাপ দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন। তোমরা সেই ব্যক্তির বয়স, তাদের পেশা বা তারা সমাজের কোন শ্রেণীর মানুষ, সেইটা মাথায় রেখে কিন্তু সংলাপ লিখবে। যদি দুইজন শ্রমিকের কথা তুমি লেখো, তারা নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিলদের মতো ওই ভাষায় কথা বলবে না, তাদের কথা বলার ধরনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তখন দুজন ছাত্রের মধ্যে যখন সংলাপ হবে, তাদের কথা কিন্তু ছাত্র সুলভ হবে। আবার দুজন বয়স্ক মানুষ যখন কথা বলবে, তাদের কথার ধরন কিন্তু আলাদা হয়ে যাবে। লেখার সময় এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। আর খুব
মানে আভিধানিক শব্দ, একেবারে খুব মানে বড় বড় জটিল শব্দ, খুব শক্ত শক্ত শব্দ সংলাপে ব্যবহার করবে না, কারণ আমরা সাধারণত কথা বলতে গেলে এই ধরনের শব্দ ব্যবহার করি না। আমরা সিম্পল সাধারণ ভাষায় পরস্পরের সঙ্গে কথোপকথন করি, তাই সংলাপের ক্ষেত্রে সেইটা মাথায় রাখা ভীষণ দরকার। সাবলীল ভাষা এবং শব্দ প্রয়োগ সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। আর একই কথার পুনরাবৃত্তি করবে না, একই কথা বারবার বলবে না, প্রতিবেদনের ক্ষেত্রেও নয়, সংলাপের ক্ষেত্রেও নয়। প্রতিবেদনের ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখবে, কোনো ইংরেজি শব্দ প্রতিবেদনে কিন্তু ব্যবহার করবে না, ইংরেজি সংখ্যাও নয়। বাংলায় লিখবে এবং খুব প্রচলিত ইংরেজি শব্দ, যেমন মোবাইল ফোন প্রচলিত শব্দ, পুলিশ প্রচলিত শব্দ, এইরকম ঠিক আছে, কিন্তু অপ্রচলিত কোনো ইংরেজি শব্দ ইংরেজি হরফে তো একেবারেই লেখা যাবে না। প্রবন্ধের ক্ষেত্রে একটা জিনিস, যে তুমি যে বিষয় নিয়ে লিখছো সেই বিষয় সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা দরকার। প্রবন্ধের ভাষাও স্পষ্ট এবং সাবলীল হতে হবে। আর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন এবং প্রবন্ধে সব ক্ষেত্রেই শব্দসীমা এটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবে। যতগুলো শব্দ আছে 10% কিন্তু এটা প্লাস মাইনাস হতে পারে, সেইটা মাথায় রেখে তোমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। অতিরিক্ত লিখলে কিন্তু তোমাদের সময়ও বেশি লাগবে, এক্সামিনার তিনিও বিরক্ত বোধ করেন। আর রচনার ক্ষেত্রে, প্রবন্ধ রচনার ক্ষেত্রে যদি তোমাদের প্রাসঙ্গিক উক্তি বা কোটেশন তোমরা যেটা বলো যদি দিতে পারো খুব ভালো হয়, সেটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি। আজকের মতো এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ।